ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর ব্যাপারে নীতিগতভাবে সম্মত বেইজিং। সেই সাথে সুদের হার কমানোর অনুরোধ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। স্থানীয় সময় মঙ্গলবার সকালে বেইজিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের মধ্যে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। এ সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ অধ্যাপক ইউনূসকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। ঐক্য বজায় রেখে এই দায়িত্ব পালন করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ঢাকার অনুরোধে বাংলাদেশি রোগীদের জন্য কুনমিংয়ে ৩ থেকে ৪টি হাসপাতাল মনোনীত করার কথাও জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ চীন সম্পর্কের ৫০ বছর পূর্তিতে ঢাকায় বিশেষায়িত চীনা হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাবকেও তিনি স্বাগত জানান। স্বতন্ত্র কাউন্সিলের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের বিধান রেখে অধ্যাদেশ জারি করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার এই অধ্যাদেশ জারি করে। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ ২০২৫ শীর্ষক এই অধ্যাদেশে বলা হয়েছে, সুপ্রিম কোর্টে নিয়োগের জন্য উপযুক্ত ব্যক্তি বাছাই ও সুপারিশ করার জন্য একটি স্থায়ী কাউন্সিল থাকবে, যার নাম হবে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। প্রধান বিচারপতি হবেন ৭ সদস্যের এই কাউন্সিলের চেয়ারপারসন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এই কাউন্সিলের সচিবের দায়িত্ব পালন করবেন। অধ্যাদেশে আরও বলা হয়েছে, বিচারক পদে নিয়োগের লক্ষ্যে প্রয়োজনীয় বিচারকের সংখ্যা নির্ধারণ করার জন্য রাষ্ট্রপতি অনুরোধ করলে প্রধান বিচারপতি এই কাউন্সিলের সভা ডাকবেন। রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতির সময় ২ সেনা সদস্য সহ ৪ জনকে আটকের দাবি করছে পুলিশ। গতরাতে স্থানীয়দের তথ্যে একটি গাড়ি থেকে এই ৪ জনকে আটক করে তারা। এ সময় পালিয়ে যান ৩ জন। ২ সেনা সদস্য ছাড়াও আটকদের মধ্যে একজনের কাছে সাংবাদিকের পরিচয় পাওয়ার কথাও জানিয়েছে তারা। বলা হয়েছে, তালা ভাঙার সরঞ্জাম, সেনাবাহিনীর পোশাক, ভুয়া পরিচয়পত্র ও র্যাঙ্ক ব্যাজ উদ্ধারের কথা। জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত গাড়িটি। এই চক্রটি মগবাজার এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল জানিয়ে পুলিশ বলছে, সোর্সের সঙ্গে মতবিরোধের কারণেই বিষয়টি জেনে যান স্থানীয়রা। পরে আটক ২ সেনা সদস্যকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। রাজধানীর গুলশান ২ নম্বরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী কাদের শিকদার ও আমির হামজা। তাদের ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতরাতে মোটরসাইকেলে বাসায় যাওয়ার পথে ১০ থেকে ১২ জনের একটি দলের হামলার মুখে পড়েন তারা। এ সময় সঙ্গে থাকা বৈদেশিক মুদ্রা ও নগদ টাকা ছিনতাই এর অভিযোগ তাদের বিরুদ্ধে। এই ঘটনায় গুলশান থানায় অভিযোগ না এলেও ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হামলাকারীরা আহতদের পূর্ব পরিচিত। এখন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে আইনি ব্যবস্থার প্রস্তুতি চলছে। এদিকে আহত কাদের শিকদারের বাড়ি নড়াইলের খাসিয়াল গ্রামে বলে জানা গেছে। বিগত সরকারের আমলে নদীর ড্রেজিংয়ের নামে হরিলুট হয়েছে। উপদেষ্টাদের অভিযোগ, ৮৪টি নদীর মুখে বাঁধ দিয়ে বালু তুলেছে প্রভাবশালীরা। এতে নদীর স্বাভাবিক গতি নষ্ট হয়েছে। অপ্রয়োজনীয় ড্রেজিং করা হয়েছে বলেও মন্তব্য করেন তারা। মঙ্গলবার রাজধানীতে নৌপরিবহন ও নাব্যতা নিয়ে আলোচনা সভায় এসব কথা বলেন ২ উপদেষ্টা। দেশের ১,১৫৬টি নদীর ২৪,০০০ কিলোমিটার নৌপথে সচল আছে মাত্র ৫,০০০ কিলোমিটার। শুকনো মৌসুমে তা কমে দাঁড়ায় ৩ থেকে ৪ হাজারে। অথচ নৌপথে পণ্য পরিবহনে প্রতি টনে খরচ মাত্র ১ টাকা, সড়কপথে যা ৩.৫ টাকা। সাশ্রয়ী এ পথ সচলে বিগত সরকারের কোনো উদ্যোগই কাজে আসেনি, বরং অপরিকল্পিত খননে রাষ্ট্রীয় অর্থের অপচয় হয়েছে। বেড়েছে দখল, ভাঙন, চাঁদাবাজি। রাজধানীর শেরাটন হোটেলে নৌপরিবহন ও নাব্যতা চ্যালেঞ্জ ও উত্তরণ শীর্ষক এক সভায় এমন মন্তব্য করেন নৌপরিবহন উপদেষ্টা। কারণ একজন পার্টিকুলার লোকের বাড়ি এবং সেই বাড়ির সাথে উনি অনেক কিছু করেছেন, ওখানে প্রেজেন্ট করতে ৩১৭ কোটি। আমি যখন কমিটি তৈরি করে আবার রিভাইজ করলাম, অন্তত কেন ড্রেজিং করছি, এটার উত্তর তো আমি আপনাদের কাছ থেকে চাই। একই অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা জানান, নদী খননে দুষ্টচক্র কাজ করছে, তাদের অতি মুনাফা ঠেকাতে ব্যবস্থা নিচ্ছে সরকার। আঁকাবাঁকা তিস্তা নদীকে পিটিয়ে নাকি সোজা করে দেবে।
বড় নদীকে নাকি ছোট করে দেবে। এইসব অ্যাক্টিভ ডেল্টায় হয় না। নদীর এক একটা অর্থনৈতিক কর্মকাণ্ড আছে। এই সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে আনডিস্টার্ব রেখে, নদীর প্রতিবেশ ব্যবস্থাকে আনডিস্টার্ব রেখে অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমাদেরকে ড্রেজিং এর কথা ভাবতে হবে। উপদেষ্টারা আরও জানান, শুধু বর্ষায় নয়, সারা বছর যেন নদীর নাব্যতা স্বাভাবিক থাকে সে লক্ষ্যে কাজ করছে সরকার। আপনি যদি 1 নম্বর বিডার হন এবং আপনাকে কাজ দেওয়া না হয়, কাম এন্ড টক টু। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারও সংকোচনমূলক মুদ্রানীতির মাধ্যমে বাজারে টাকার প্রবাহ কমাতে চায় বাংলাদেশ ব্যাংক, যার লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। যদিও বারবার নীতি সুদহার বাড়ানোর পরও চড়া মূল্যস্ফীতি ও ঋণের সুদহার, তাই বিনিয়োগে গতি আনতে নীতি সুদহার না বাড়িয়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে বাজার ব্যবস্থাপনা ঠিক করার পরামর্শ বিশ্লেষকদের। স্বস্তি নেই নিত্য পণ্যের বাজারে। শীতকালে সবজির দাম কিছুটা কমলেও ডাল, তেল, চিনি, চাল সহ প্রায় সব ধরনের পণ্যের বাজার অস্থির। বারবার নীতি সুদ হার বাড়িয়ে এখন পর্যন্ত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। উল্টো এর প্রভাবে কমেছে বেসরকারি বিনিয়োগ। পরিসংখ্যান বলছে নীতি সুদ হার 10% নেয়ার পরও মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 10.89%। গেল মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল 9.8%, কিন্তু প্রবৃদ্ধি হয়েছে 7.66%। এমন বাস্তবতার মধ্যে জানুয়ারি-জুন মেয়াদের জন্য সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক, যাতে থাকছে না বড় কোনো পরিবর্তন। প্রত্যাশাটা হচ্ছে আমাদের এফেক্টসটা, প্রত্যাশা হচ্ছে স্টেবিলিটি, যে আমাদের যেন মার্কেট স্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই স্টেবিলিটিকে আমাদেরকে এনশিওর করতে হবে। আদারওয়াইজ যদি স্টেবিলিটি আপনি না পান, গ্রোথটা তো পরের কথা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক নীতির বিকল্প নেই বলছেন বিশ্লেষকরা। যদিও নীতি সুদ হার আর বাড়ানোর পক্ষে নন তারা, তবে ডলারের বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় দিক নির্দেশনা থাকতে হবে মুদ্রানীতিতে। কারিশমা দেখানোর বিষয় না, এখানে আপনার সঠিক নীতিমালা নেওয়াটাই হচ্ছে। এখানে তো আর পপুলিজম দিয়ে কিছু হবে না। পপুলিজম হলে তো ওই যে আপনার সুদের হার কমিয়ে রেখেছিল, এবং সেটা কিছু সংখ্যক লোককে সুবিধা দেওয়ার জন্য। সুদের হারের জায়গার চাইতো এখন আমাদের যে বৈদেশিক লেনদেনের ভারসাম্য এবং তার সাথে যুক্ত হয়ে টাকার বিনিময় হার, এইটার স্থিতিশীলতাকে আনতে হলে বা এইটার ব্যাপারে প্রেডিক্টেবিলিটি আরও দিতে হলে উনি কি বলছেন এই মুদ্রানীতিতে, এইটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। এবারের মুদ্রানীতিতে খেলাপি ঋণ আদায়ে বিশেষ জোর দেওয়া হবে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিম্নবিত্ত মানুষের জন্য ট্রাকে কম দামে বিক্রির জন্য বিশেষ ওএমএস কার্যক্রম আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তবে কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে দেয়া সাধারণ ওএমএস কার্যক্রম চলবে বলে জানান তিনি। এই কার্যক্রমের সুবিধাভোগী ছিলেন প্রায় 8 লাখ মানুষ। অর্থ উপদেষ্টা বলেন, গত ডিসেম্বর পর্যন্ত বিশেষ ওএমএস এর সময়সীমা ছিল, সেটি আর না বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এখন পণ্যের সরবরাহ থাকার এই সিদ্ধান্ত। এই সময় অর্থ উপদেষ্টা চালের দাম কিছুটা কমেছে বলে দাবি করেন। বলেন, অন্যান্য পণ্যের দামও নিয়ন্ত্রণে আছে। সম্প্রতি যেসব সেবা ও পণ্যের ভ্যাট ও কর বাড়ানো হয়েছে তা আগামী বাজেটে সমন্বয় করা হবে বলে জানান তিনি। তবে সার্বিকভাবে ভ্যাট বৃদ্ধিতে বাজারে প্রভাব পড়েনি বলে আবারও দাবি করেন অর্থ উপদেষ্টা। সার কেনার সিদ্ধান্তও হয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে। ভেজিটেবল থেকে শুরু করে সবকিছু কিনে ওরা এটা ম্যানেজ করেছে। ট্রাক আপনার ভাড়া করেছে, আমরা কোনোটা করছি। আপাতত এটা এখন স্থগিত। চেষ্টা করছি দ্রব্যমূল্যটা যাতে অন্যভাবে আরো সহিষ্ণু করা যায়, সেটা আমরা ব্যবস্থা নিই। 3 বছর পর ফের পানির দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে রাজশাহী ওয়াসা। এরই মধ্যে মন্ত্রণালয়ে 30% পানির দাম বাড়ানোর প্রস্তাব করেছে সংস্থাটি। কর্মকর্তাদের দাবি, পানির দাম বাড়ানো হলে কমবে লোকসান। তবে সেবার মান না বাড়িয়ে দাম বাড়ানোর উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রাহকেরা। বর্তমানে আবাসিকের রাজশাহী ওয়াসার সরবরাহ করা প্রতি 1000 লিটার পানির মূল্য 6.81 টাকা এবং বাণিজ্যিকে 13.62 টাকা। তবে 30% দাম বাড়িয়ে আবাসিকে 8.85 ও বাণিজ্যিকে 17.70 টাকা করার উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
ওয়াসা বলছে লোকসান কমাতেই পানির দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 2023-24 অর্থ বছরে সংস্থাটির লোকসান প্রায় 6 কোটি টাকা। তবে নগরবাসীর অভিযোগ, পানির দাম বাড়ানোর উদ্যোগ নিলেও সেবার মান বাড়ানোর গুরুত্ব নেই ওয়াসার। প্রশ্ন আছে পানির মান নিয়েও। গোসলের জন্য বা আসবাবপত্র ধোয়ার জন্যই ব্যবহার হয়, তাছাড়া খাই না। এই কারণে যে আমরা দেখা যায় ট্যাপ ছেড়লেই লাল 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 পানিতে দুর্গন্ধ হয়, ময়লা আসে, পানিতে আয়রন বেশি। সেবার মান বৃদ্ধি না করেই এই অযৌক্তিকভাবে যদি পানির দাম বাড়ানো হয়, সেটা গ্রাহকদের সাথে প্রতারণা। এদিকে লোকসানের বোঝা কমাতে ওয়াসার পেশাদারিত্বে জোর দিচ্ছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এই মুহূর্তে যদি মনে করেন এই ওয়াসা পানির দাম আবারও 30% বাড়ায়, রাজশাহীর মানুষের সঙ্গে আলাপ আলোচনা না করে, গণশুনানি না করে, তাহলে এটা হচ্ছে ওরা লুকোচুরি করছে রাজশাহীর মানুষের সঙ্গে। একেবারে অযৌক্তিক যে আমরা নাগরিক সেবা যেখানে আমি নিশ্চিত করতে পারছি না যে আমরা ওয়াসাতে যে পানিগুলো আমরা পাচ্ছি, এখনও কিন্তু আমরা এইটা সরাসরি আমরা পান করতে পারি না। ওয়াসা বলছে পানির দাম বাড়াতে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়েছে। এখন বিষয়টি নির্ভর করছে মন্ত্রণালয়ের ওপর। মিডিয়াকে ইনফর্ম করা বা জনগণকে ইনফর্ম করা, সেটার জন্য আমাদের সিস্টেম আছে, সেটা ফলো করে তারপরে হয়তো যখন সিদ্ধান্ত হবে তখন জানবে, নতুন করে কিছু বলা হবে। বর্তমানে রাজশাহী ওয়াসার সংযোগ আছে 49,248টি। বার্ষিক আয় 17 কোটি 72 লাখ টাকা। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। কলিং ভিসা পেয়েও সিন্ডিকেটের কারণে টিকিট না পাওয়ার অভিযোগে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থান কর্মসূচিতে প্রবাসী শ্রমিকরা। সেখানে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক, জানবো তার কাছ থেকে। ওমর, কারওয়ান বাজারে এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনি? শ্রমিকদের দাবিগুলো কি কি, আর সেখানে প্রশাসনের কি কেউ এসেছেন এই বিষয়ে কথা বলতে? দেখুন, সারা দেশে প্রায় 18,000 মানুষজন যারা যেতে চাচ্ছেন তারা কিন্তু যেতে পারছে না নানা ভোগান্তির কারণে এবং নানা সিন্ডিকেটের কারণে। আপনারা এখন দেখতেই পাচ্ছেন, এখন কিন্তু কারওয়ান বাজার যে মোড়টি রয়েছে সেখানে কিন্তু তারা অবরোধ করেছে এবং চারদিকে কিন্তু গাড়ি বন্ধ হয়ে গিয়েছে। আপনারা একটু দেখানোর যদি চেষ্টা করি যে এখন তারা কোনো বাধার সম্মুখীন হচ্ছে না। এখন তারা বলছেন যে গত 31 মের আগে, অর্থাৎ গত 2024 সালে প্রায় 18,000 শ্রমিক তারা কিন্তু মালয়েশিয়া যেতে পারেননি সিন্ডিকেটের কারণে, এবং এক একজনের প্রায় 7 থেকে 8 লাখ টাকা খরচ করার পরও তারা যেতে পারছে না। এই কারণে কিন্তু তারা বারবার বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরেছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ঘুরেছেন, ঘুরার পরেও তাদের আসলে কোনো সমাধান পায়নি। যার কারণে আজকে তারা কারওয়ান বাজারে যে জায়গাটি রয়েছে সাক ফোয়ারার মোড়ে, তারা সেখানে দাঁড়িয়েছে এবং সেখানে তারা বলছেন যদি তাদের দাবি না মানা হয় সেখানে কিন্তু সেখান থেকে তারা আসলে সরবে না। এই মুহূর্তে আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করি, তারা কিন্তু সাক ফোয়ারার মোড়ে বসে পড়েছেন এবং মূল রাস্তায়, যেহেতু এখন অফিসের সময়, সবাই যে যার মতো অফিসে যাবেন, কিন্তু এই ভোগান্তি তৈরি হয়েছে এবং কয়েকটি জায়গা দিয়ে কিন্তু রাস্তা ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি, পুলিশের পক্ষ থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, তারা কিন্তু কোনোভাবেই আসলে তারা বুঝতে চাচ্ছে না। তারা বলছেন যে যতক্ষণ না তাদের দাবি মানা হবে তারা কিন্তু সেই কারওয়ান বাজার যে মোড় আছে সেখানে বসে পড়বেন। ইতিমধ্যে কিন্তু বসেই পড়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন পুলিশের একজন কর্মকর্তা তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং তারা কেউ কিন্তু আসলে পুলিশের বক্তব্যে সাড়া দিচ্ছেন না এবং তারা বলছেন যে যদি আসলে তাদের যে দাবি, অর্থাৎ তারা গত 1.5 বছর ধরে তারা কিন্তু প্রবাসে যেতে পারছেন না, মালয়েশিয়া যেতে পারছেন না এবং তারা এক একজনে বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে এবং ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এবং সেই এর ফলে তারা কিন্তু তারা 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 প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের সময়ও সেই সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘুরেছে এবং অন্তর্বর্তী সরকার আসার পরেও কিন্তু তারা সেখানে মন্ত্রণালয়ে ঘুরেছে। ঘুরার পরেও আসলে তারা কোনো ধরনের সমাধান পাচ্ছে না, যার কারণে আজকে আসলে তারা এই মোড়ে বসে পড়েছে এবং তারা বলছেন যে তাদের দাবি আসলে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হবে তারা কিন্তু তারা সেখান থেকে উঠবেন না বলে জানিয়েছেন। এবং তারা বলছেন যে এখনকার যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন আসিফ নজরুল, তার কাছেও গিয়েছেন, যাওয়ার পর আসলে তার কাছে কোনো সমাধান আসলে পাননি, যার কারণে তারা বারবার ভোগান্তির শিকার হয়েছেন এবং তারা
ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, যার কারণে তারা এখন দেখতেই পাচ্ছেন তারা এখানে বসে পড়েছেন এবং চারদিকে যানজট তৈরি হয়েছে এবং অফিসগামী যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু এক ধরনের ভোগান্তি তৈরি হয়েছে। পুলিশের পক্ষ থেকে তাদেরকে উঠানোর চেষ্টা করা হচ্ছে, কোনোভাবেই তারা কিন্তু উঠেনি। এই ছিল আমার কাছে। কারণ বাজার থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ওমর ফারুক। নিয়মনীতির তোয়াক্কা না করে খাগড়াছড়ির 4টি উপজেলায় চলছে পাহাড় কাটা। গত কয়েক মাসে কাটা হয়েছে অন্তত 1000 পাহাড়। প্রশাসনের ছাড়পত্র না নিয়ে নানা অজুহাত দেখিয়ে পাহাড় কাটছে অসাধু চক্র। ফলে ভারী বর্ষণে ভূমিধস ও বন্যার শঙ্কা পরিবেশবাদীদের। এভাবে প্রকাশ্যে দীঘিনালায় অবৈধভাবে কাটা হচ্ছে পাহাড়। শুধু দীঘিনালা নয়, জেলা সদর, মাটিরাঙ্গা, গুইমারাতেও শুষ্ক মৌসুমে অবাধে চলে পাহাড় কাটা। জমি ভরাট সহ বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য পাহাড় কেটে মাটি বিক্রি করা হচ্ছে। বেআইনিভাবে পাহাড় কাটার কারণে প্রতি বর্ষায় পাহাড় ধসে ঘটছে দুর্ঘটনা। কিছু কিছু মানুষ সরকারের আইন তোয়াক্কা না করে তারা বিভিন্ন পাহাড় কেটে একদম শ্রেণী পরিবর্তন করে ফেলে। প্রশাসনকে ফাঁকি দিয়ে রাত্রে মাটি কেটে নেওয়া যায়। বর্ষা মৌসুম আসলে মাটি ভেঙে পড়ে যায় এবং এলাকার ক্ষতি হয়। পাহাড় কাটা বন্ধ না হলে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা পরিবেশবাদীদের। উন্নয়নের জন্য পাহাড় না কেটে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ তাদের। পাহাড় না কেটে কিন্তু বিভিন্নভাবে রাস্তাঘাট বা ডেভেলপমেন্ট উন্নয়নগুলো করা হচ্ছে। এই জন্য প্রশাসনকে খুবই সচেষ্ট হওয়া দরকার, এই যে নতুন পদ্ধতি ব্যবহার করা দরকার। এবং যদি এটা না করি আমরা যেমন পাহাড় হারাবো তেমনি জীববৈচিত্র্য হারাবো। অবৈধভাবে পাহাড় কাটা বন্ধে অভিযান চালাচ্ছে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন। বাড়ানো হয়েছে নজরদারি। সম্প্রতি একজনকে জেল জরিমানাও করা হয়েছে। পাহাড় কাটার ব্যাপারে অনেকগুলো ইনফরমেশন পেয়েছি। ইউনো মহোদয়রা আমরা অনেকগুলো ইনফরমেশন দিয়েছেন, আমরা সবগুলোই পরিদর্শন করেছি। একটাতে মোবাইল কোড হয়েছে, ইউনো মহোদয় মোবাইল কোড করেছেন, আর অন্যান্য যেগুলো আমরা পরিদর্শন করেছি সেগুলো আমরা ব্যবস্থা নেব। একজনকে ইতিমধ্যে 1,50,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পরিবেশ বিভাগ কর্তৃক পরিদর্শন করা হয়েছে এবং কয়েকজনের বিরুদ্ধে পরিবেশ আইনের আওতায় নিয়মিত মামলা কার্যক্রম চলমান রয়েছে। পাহাড়ের সৌন্দর্য ধরে রাখা এবং পরিবেশ বিপর্যয় রোধে পাহাড় কাটা বন্ধে কার্যকর উদ্যোগ ও জনসচেতনতা বাড়ানোর দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় চমক দেখালো নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। এবছর মেধা তালিকায় স্থান পেয়েছেন কলেজটির 53 জন শিক্ষার্থী। এতে খুশি শিক্ষার্থী, অভিভাবকরাও। তাদের সাফল্য কামনা করেছেন শিক্ষকরাও। নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে 2024 সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেন 262 শিক্ষার্থী। পাশের হার শতভাগ। এদের মধ্যে 255 জনই পেয়েছিলেন জিপিএ 5। এদের মধ্যে 150 জন মেডিকেলের ভর্তি পরীক্ষায় অংশ নেন। শুধু বোর্ড পরীক্ষা নয়, মেডিকেল ভর্তিতেও এই কলেজের শিক্ষার্থীরা রেখেছেন মেধার ছাপ। প্রতিষ্ঠান থেকে মেধা তালিকায় স্থান হয়েছে 53 জনের। এদের 20 জন ছাত্র আর 33 জন ছাত্রী। এই ফলাফলে খুশি অভিভাবকরাও। আমাদের কলেজ থেকে প্রত্যেকবারই মোটামুটি ভালো করে অনেক, তো মেয়ে হিসেবে আরও বেশি ভালো লাগতেছে। মানুষের সেবা করার সুযোগ পাবো। ছোটবেলা থেকেই আমার মেয়ের স্বপ্ন ছিল যে ও বড় হয়ে ডাক্তার হবে, তো ওর স্বপ্নটা পূরণ হয়েছে। শিক্ষকরা বলছেন, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে সেরা প্রতিষ্ঠান হিসেবে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সুনাম রয়েছে। যারা ভর্তি হয় তাদের মধ্যে এভারেজ স্টুডেন্টদের মধ্যে মানে ভালো স্টুডেন্ট হিসেবে মেয়েরা বেশি থাকে, কারণ ছেলেরা তাদের একটু বাইরের দিকে যাওয়ার টার্গেট থাকে। অধ্যক্ষ বলছেন, কলেজের শিক্ষার্থীরা মেডিকেলের পাশাপাশি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতেও সুযোগ পাচ্ছেন। এছাড়া অনেক শিক্ষার্থী বিদেশে সুনামের সঙ্গে কাজ করছেন। এরকম না যে খালি মেডিকেলে ভর্তি হচ্ছে, এরকম না। আমাদের স্টুডেন্টরা একটা অংশ মেডিকেলের দিকে তাদের নেক থাকে, তাদের আকাঙ্ক্ষা থাকে, আর একটা অংশ থাকে যে তারা আসলে মেডিকেলে ওভাবে অনেক ভালো স্টুডেন্টরা কিন্তু আরেকটা গ্রুপ আছে, রুয়েট, কুয়েট, চুয়েট, সাস্ট ইত্যাদি আরও অন্যান্য প্রযুক্তি ইউনিভার্সিটিগুলোতে আছে। 2023-24 শিক্ষাবর্ষে এই প্রতিষ্ঠান থেকে মেডিকেলে সুযোগ পেয়েছিলেন 52 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার বিরতির সংবাদে। আমন্ত্রণ পরের আয়োজনে।